আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে, সুখে আছে যারা, সুখে থাক তারা। সুখেরও বসন্তে, সুখে হোক সারা। যদিও বসন্তের একেবারে বিদায় কালে আমরা এসে পড়েছি, কিন্তু তারপরেও মৃদু হালকা নরম বাতাস আর পাখির কুহু টানে বসন্তের আজও রূপ রস গন্ধ সমস্ত কিছু আমরা মনে প্রাণে গায়ে কিন্তু মেখেই নিচ্ছি। আর সেই আবহাওয়ার মধ্যে যদি থাকে আমাদের প্রিয় শিল্পীর সঙ্গীত গান শোনার সুযোগ, তাহলে বলুন তো কেমন হয়। নিশ্চয়ই সেই দিনটা বা সেই মুহূর্তটা অপূর্ব একটা অনুভব আমাদের মধ্যে হবে। ভাবছেন আমাদের সঙ্গে কে রয়েছেন আজকে, সেটাই বলছি। সকলকে প্রথমে আলাপনে নমস্কার। সঙ্গে রয়েছি আমি মণিদীপা, এবং আমাদের স্টুডিওতে আলাপনে আজকে রয়েছেন রাজ্যের প্রথিতযশা সঙ্গীত শিল্পী শ্রীমতী নন্দিতা সাহা। দিদি, তোমাকে শ্রদ্ধা আমার তরফ থেকে এবং আলাপন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে যেটা বলা, মণিদীপা এত সুন্দর করে শুরুটা করলো, সত্যি বসন্তের ছোঁয়া যাকে বলে। বসন্ত নামটাতেই মনে হয় কেমন যেন আমাদের একটা ভালো লাগা, ভালোবাসা, প্রেম জড়িয়ে একদম মাখো মাখো অবস্থা, যেটাকে আমরা বলতে পারি। কিন্তু বসন্তের শেষ যেটা বলছে, হ্যাঁ, ক্যালেন্ডারের পাতায় ধরতে গেলে তো, তারিখটা দেখতে গেলে তো বসন্তের শেষ লগ্নে এসেছি। তবে বলবো আজকে এই অনুষ্ঠানে এসে, আলাপন অনুষ্ঠানে এসে সত্যি মানে বসন্তটা মনে হয় আরেকটু বেশি জাগ্রত হয়ে গেছে। আমি শুরুতেই যেটা বলার আবার বলছি যে স্যান্দন টিভিকে আমার অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই স্যান্দন টিভির সমস্ত কলাকুশলীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা আমাকে এই অনুষ্ঠানে আমাকে জুড়ে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই এখানে আসবো একটা তো খুব ইচ্ছে ছিল, কারণ আমরা যারা গান বাজনা করি বা এসব অনুষ্ঠান সাংস্কৃতিক দিকটাতে আমরা যারা জড়িয়ে আছি, যখন কোনো নতুন অনুষ্ঠান শুরু হয় না, তখন কিন্তু সত্যি আমাদের একটা সুপ্ত ইচ্ছে কিন্তু থাকে। তো সেই ইচ্ছের পূরণ হবার দিন আজ আমার। মণিদীপার সাথে বসেছি অনেক দিন বাদে, দুজনের মুখোমুখি কোনো অনুষ্ঠান, সেটা তো একটা ভালো লাগা অবশ্যই জড়িয়ে আছে। ওপারে রয়েছেন আপনারা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ এই আলাপন অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এই আলাপন অনুষ্ঠানের আমি সত্যি একজন ভক্ত বলতে পারো, কারণ প্রত্যেকটা অনুষ্ঠান দেখার চেষ্টা করে থাকি। একদম। আর একটা কথা বলতে ভুলেই গেছি, আপনারা আমি বলার আগেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আপনারা দেখেন নিয়মিত যে দিদি কিন্তু শুধুমাত্র সঙ্গীত শিল্পী একেবারেই নন। ওনার সঙ্গীত শিল্পের পাশাপাশি আরও একটি বিশেষ গুণ রয়েছে। আজ সন্ধ্যার আমন্ত্রণ বোধ হয় না, সেটা জলসাঘর সরি। তো ভীষণ প্রিয় গুণী একজন সঞ্চালিকাও বটে দিদি, এবং কথা শুনেই হয়তো কথাটাকে আমি একটু আটকাচ্ছি। সঞ্চালিকার কথাটা বলবে না, কারণ সঞ্চালিকা শব্দটা কিন্তু অনেকটা ভারী শব্দ, অনেক কিছু জড়িয়ে আছে। আসলে বলতে পারো যে কথা ভালোবাসি, গান বাজনা ভালোবাসি, তো তার জন্য সেই দিকটা একটু বেছে নেওয়া। হ্যাঁ, একটা সময়ে তো হয় একটু অবসরের। হ্যাঁ, আমাদের মেয়েদের কি হয়, যারা ধরো চাকুরিরতা রয়েছেন তাদের একরকম জীবন, আমি যেহেতু হাউস ওয়াইফ এবং গানকে ঘিরেই আমার জীবন, প্লাস ছেলে মেয়েদের একটা দায়িত্ব থাকে। তুমি সেটা নিজেই বুঝতে পেরেছো। যখন আমার মেয়ের পড়াশোনা মানে ধরো অনেকটা চাপ যখন কম, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, গান বাজনাটা এত ভালোবাসি, ওটার সাথে জড়িয়ে একটু বকবক করি। বুঝেছো, কথা বলতে না, বকবক করাটাও কিন্তু কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু সঞ্চালিকা আমি নই। সঞ্চালিকা হতে গেলে অনেক কিছু লাগে। আমি কোনো দিন কবিতা শিখিনি, শব্দ চয়ন টয়ন সবকিছু মিলিয়ে অনেকটা ব্যাপার থাকে। সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেকটা দুঃসাহস করেই হয়তো একটা এমন অনুষ্ঠান করছি আর কি। সেটা তোমার উদারতা বলেই এরকম ভাবে বলতে পারছো। আমি কিন্তু সত্যিই ভালোবাসি, আমি দেখেছি অনেক। তো যেহেতু তুমি আছো, কথা তো শুনবই, হ্যাঁ, কিন্তু গান তো আমরা ছাড়বো না নিশ্চয়ই। গান দিয়ে আসলে আজকে মণিদীপা ভেবেছি মণিদীপার সাথে শুধু কথাই বলবো, কারণ আমি কথা বলতে এতটা ভালোবাসি, আর গান তো
কিন্তু আমরা তো গান বেশি ভালোবাসি। তো ভালোবাসো, কিন্তু আমার গলার অবস্থাটা তুমি বুঝতে পারছো। আমি প্রায় 3 মাস তোমাকে বলছি আজ নয় কাল, যাই হোক সেই সমস্যাটা হয়তো আমার লেগেই থাকবে। আমি সত্যি বর্তমান সময়ে অনেকটাই আপসেট থাকি এই গলা নিয়ে, মানে কোনো রকমই গলাটা হয়তো আমার সঙ্গ দিচ্ছে না, তবু তো গাইবো অবশ্যই এসেছি যেহেতু। এবং আজকে এই বসন্ত বলছিল শুরু থেকেই, তো বসন্ত তো আমাদের মনে সারাটা বছর জুড়ে থাকবে, সেটাই আমি বিশ্বাস করি। আমাদের মনে প্রাণে সব সময় বসন্ত জেগে থাকুক। বসন্ত মানে প্রেম, আবার বসন্তের সাথে কিন্তু একটা বিরহ তো জড়িয়ে আছে। সবকিছু মিলেমিশে টুকরো টুকরো করে আমি একটু শোনাবো। তবে শুরুটা আমি মণিদীপার সাথে একটু কথায় কথায় একটু আমি ওরকম ধরনের একটা গান করি। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার খুব ইচ্ছে করছে যে আজকের এই অনুষ্ঠানটা আমি এই গানটা দিয়ে শুরু করি। আমি সবগুলো গান ছোট্ট একটু করে, আর গল্প তো চুটিয়ে করবো আজকে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান, আমার ভীষণ ভালো লাগার একখানি গান। তোমায় কেন লাগছে তো চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়, তোমায় কেন লাগছে তো চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। এমনই এক অনুষ্ঠানে হয়তো তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তাই না? সত্যি তাই, সত্যি তাই। আর আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম তোমার সাথে যাতে আমি বসতে পারি, সামনাসামনি গান শোনার মজাটাই কিন্তু। এই ভালোবাসাটুকুই তো যথেষ্ট, তাই না? এই যে তুমি আমার সাথে বসতে চেয়েছো, সেটা হয়তো আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। আর আলাপন মানেই তো একটা মণিদীপার সাথে একটা খুব জুড়ে রয়েছে। এই আলাপন আর মণিদীপা দুটো নাম মনে হয় এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক ধন্যবাদ তোমার, ভালো লাগছে আজ তোমাকে অনেকটা বছর পর। এখন তো সোশ্যাল মিডিয়াতে দেখি মণিদীপার নাচ, সবকিছু খুব সুন্দর সুন্দর ছবি, নাচ, গান সবই দেখতে পাচ্ছি, কিন্তু মুখোমুখি অনেক দিন পর, অনেক দিন পর। আর আমিও তো কবে থেকে শুনবো, সামনাসামনি শুনবো। গান তো শোনা হয়, আর দেখো সামনাসামনি শোনার মধ্যে কিন্তু আনন্দটা আলাদা। বলো আমরা যে স্ক্রিনে আমরা এই যে ভালো লাগার মানুষগুলো যখন একদম মুখোমুখি থাকে, তখন মনে একটা আলাদা চোখের মুখের ভাবটা মানে সেরকম ভাবে বোঝা যায় হয়তো কাছাকাছি থাকলে। শুনবো আরো একটা গান, হ্যাঁ, কারণ গান শোনাটাই এখন বোধহয় আমার না, শুধু যারা ওপারে রয়েছেন তাদেরও একটাই চিন্তা, কথা কম মনে হয় গান বেশি, এটাই কিন্তু ভাবছি। একদম। এবারে আমার ভীষণ একটি ভালো লাগার গান, মানে শুভমিতা ব্যানার্জি। ওনার গান গাইতে আমার ভীষণ ভালো লাগে, এবং এই গানটা আমি অনেক গেয়েছি। তো আজকে যেহেতু আরেকটি ভালো লাগার অনুষ্ঠান, সেই গানটা আমি অবশ্যই গাইব। যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটা, যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটা, যত ভাগে ভাগ করো নাকি, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটা। অনেকে বলে মরণ
নতুন জনম জীবন কি করে তাই প্রতিবার প্রেমে নতুন জনম জীবন কি করে তাই যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই অনেকে বলে অনেক কথা কথার কথা তো সবটাই অনেকে বলে অনেক কথা কথার কথা তো সবটাই কথার বাঁধনে হৃদয় ফেরা সঠিক কথার বাঁধনে হৃদয় ফেরা সঠিক কথাই যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই। অপূর্ব, সত্যি বলছি অপূর্ব। ভীষণ ভালো লাগে আমার গানটা গাইতে। দেখো পুরোটা গাইলাম, মাঝে একটু ভুলেও গেছিলাম, আর যাই হোক আবার মনে পড়লো। খুব ভালো লাগলো, মানে এই গানগুলো মানে শুনতে সব সময় ভালো লাগে। এবং তোমার গলার গান শুনতে আমি কবে থেকে অপেক্ষা করছি। এই অনুষ্ঠানটা কিন্তু আমিই করব, সামনাসামনি শুনবো, আরো অনেক গান শুনবো, কিন্তু একটুখানি গল্প করে নিই। আমি জানতে চাইবো তোমার ছোট্টবেলাটা, একটুখানি ছোট্টবেলাটা ছোট্ট করে যদি বলো আমাদের। মানে এই গান বাজনার শুরুটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনের মানে গানের প্রতি প্রেম ভালোবাসাটা, তোমার গানের প্রতি প্রেমটা। হ্যাঁ, সেটা বলতে গেলে তো সেই ছোটবেলা থেকেই শুরু করতেই হয়। আমার যতটুকু মনে পড়ে, হয়তো তখন আমি ক্লাস 2তে পড়ি, তখনই আমার মানে গানের সাথে মানে যোগাযোগ, প্রথম দেখা। যেটা হয় যে ঘরেতে মা বাবা বা পরিবারের কেউ গান বাজনা করতো, সেই থেকে দেখে আমার ইচ্ছে, এমনটা নয়। ওই যে যা হয় যে ছেলে মেয়ে আছে গান বাজনা শেখাতে, মানে আমাদের সময়টা তো ঠিক এমনই ছিল, স্কুলে দিয়ে দিতে হবে, যাই করুক দিয়ে দিতে হবে, বা মেয়েকে যদি গান শেখায় একটা গানের স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে, সেরকম ছিল। আমার মা বাবা দুজনেই মানে চাইতো যে মেয়ে গান করুক। আর আমি শুনেছি আমি নাকি খুব চঞ্চল ছিলাম, বুঝতে পেরেছো? তো এখনো যদিও চঞ্চলই আছি, কথায় হয়তো বুঝতে পারছো, কিন্তু মা বলতো যে আমাকে নাকি মানে ওই ঘরে বেঁধে রাখা, যে শুধু পড়াশোনা, মানে খুব ছোটাছুটি করতে পছন্দ করতাম। মানে আগেকার দিনে হতো না যে, যেটা বলতো যে মানে বাবা কাকা জেঠা যৌথ পরিবার, সেরকম ভাবে বড় হওয়া, তো ওই যে কাকার ঘরে জেঠুর করে গল্প করব, খেলবো, এরকম একটা নেশা ছিল। তো সেই নেশা কাটাতে নাকি মা আমাকে গানে দিয়েছে, হ্যাঁ, দুষ্টুমি কমানোর জন্য। আচ্ছা, তো সেইভাবে তখনকার সময়ে তো গান বাজনার মানে, আমি তো শহর থেকে একটু দূরে বড় হওয়া, বিশালগড়। এখন ধরো যতটা সহজ আগরতলা বিশালগড়ের যাতায়াতের পথ হয়তো এখন হার্ডলি 25 মিনিট, তাই না? আর তখনকার সময়ে কিন্তু অনেকটাই দূরত্ব বলা যেতে পারে। তো সেই সূত্রে শহর থেকে একটু দূরে বড় হওয়া, সেই রকম সুযোগ সুবিধে গান বাজনার তেমন করে ছিল না। সারা বিশালগড়ে আমার মনে আছে 2টো গানের স্কুল ছিল,
তো একটা স্কুলে আমাকে ভর্তি করানো হয়, প্লাস ওই স্কুলের যিনি শিক্ষক ছিলেন স্বর্গীয় শ্রী জিতেন্দ্র দাস মহাশয়, ওনাকে আমার আবার বাড়িতেও ঠিক করে দিয়েছে ওই গানে মনোযোগ যাতে হয় আমার চঞ্চলতা কমানোর জন্য। তো সেভাবে মা বাবা শিখতে দিয়েছি, শিখছি, রেওয়াজ কর। তখন যে গানের প্রতি ভালো লাগা ওই রকম কিন্তু হয়ে ওঠেনি বাচ্চার সময় যেমন হয়। ধরো যেমন আমার মেয়ে যেমন করে ছোটবেলা থেকেই মার গান শুনতে শুনতে বড় হয়েছে, তাই না? ও ছোট থেকেই কিছু একটা করতে হবে গান নিয়ে, সেটা মা গান করে ভালো লাগা ওই রকমটা কিন্তু ওর মনের মধ্যে কিন্তু ছিল, যেটা হয়তো আমি পাইনি। তো সেইভাবে মানে চলছে, গান বাজনা করছে, টাস্ক দিয়ে যেত রেওয়াজ কর পড়া শিখ, ওরকম করেই বড় হওয়া। করতে হবে বলে করতাম, গান বুঝতাম না। হ্যাঁ, গান স্যার দিয়ে গেছে, এটা শিখে রাখতাম, আসলে পড়া দিতাম, হ্যাঁ ভালো গেয়েছো, হ্যাঁ আরো করো, ওরকম ভাবেই বড় হওয়া। আমার যদ্দূর মনে পড়ে যে আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন থেকে হয়তো আমার গানের প্রতি প্রেমটা একদম খুব গভীর হয়ে যায়। কারণ বুঝতে পারছো একটু একটু করে, বুঝতে পারছি আস্তে আস্তে। আসলে কি হয়, মানুষের দেখবে উৎসাহ বলে একটা জিনিস থাকে না, আর প্রশংসা, হ্যাঁ একদম মানে ওপর প্রশংসা হোক মিথ্যে হোক যাই হোক, প্রশংসাটা কিন্তু আমরা সবাই পছন্দ করি সবাই। তো যখন ক্লাস 6-এ, মানে তখনকার সময় ক্লাস 5 অবধি মর্নিং স্কুল, 6 থেকেই দুপুরে নুন শিফটে যাওয়া, তখন থেকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হতো স্কুলে। তখন নজরুল, দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত 4টা বিভাগে মানে ফর্ম ফিল আপ করা, প্রতিযোগিতায় বসবো। তো যখন দিতাম তখন সবাই যে বলতো কিছুতেই দেখতাম ফার্স্ট আসতো, এক্সেপ্ট লোকগীতি। আমার জীবনে আমি মানে 6 থেকে 12 অবধি কম্পিটিশন করেছি, একবারেই লোকগীতিতে আমি প্রথম হয়েছিলাম। আর সেটা যদিও আমার একটা খুব মানে আমার মনের মতো করে আমার একটা প্রিয় সাবজেক্টের মধ্যে ছিল না। আমি নিজে গাইবো সেটা আমি শুনতে পছন্দ করি, লোকগীতি আমাদের মাটির গান, সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু হয়তো আমার সেইভাবে হয়ে উঠতো না। তো প্রথম পুরস্কার পেতে তো একটা লোভ জেগে গেছে, সবাই বলতো আরে ভালো গায় মেয়েটা, এটা একটা কাজ করতে শুরু করলো। তারপর থেকেই ধরো মনের জানতে অজান্তে গানের প্রতি এতটা ভালো লাগা, এতটা ভালোবাসা যে সবকিছুকে ছাড়িয়ে গেছে। মনে হতো সারাক্ষণ গান শোনা, আর গানে ডুবে আমি প্রচুর কান্না করতাম। সেটা কিন্তু তখন কিন্তু সেভাবে কিছু বলতে পারো যে তখন দুঃখ কষ্ট কতটাই যাচ্ছি আসছি, বন্ধু বান্ধবরা, কিন্তু ওই যে গান শুনে, গানের কথা শুনে, তখন থেকে ধরো গানের কথা বুঝতে শিখি, সুর প্রাণে বাজতে শুরু করে, তখন থেকেই হয়তো গানের ভালোবাসাটা যে শুরু হয়, এখন অবধি চলছে আমার একান্তে। আমি এত বড় কথা বলবো না, কারণ আমি গানের সেটা তো একদম 7 সমুদ্র, আমি হয়তো একটা পারেও দাঁড়াতে পারিনি, হয়ে উঠিনি হয়তো, বা আমি পারছি না, সেটাও হতে পারে, কিন্তু গান ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সারা তুমি গান ভালোবাসো, তোমাকে আমরা ভালোবাসি, শুধু আমি নই, যারা ওপারে রয়েছে অনেকেই আজকে আমি আশা করি এই এপিসোডটা তো অবশ্যই খুব দেখবে, কারণ গান আছে, তুমি আছো সাথে, এবং তুমি ভীষণ মিষ্টি কথা, যেমন গানও কিন্তু তেমন। যখন এসছো তখনই কিন্তু আমি প্রশংসা করছিলাম, সেটা হয়তো তোমরা অনেক ভালোবাসো, তার জন্য সেটা শুনি, ভালো তো লাগে অবশ্যই। এই ভালোবাসাটুকু সব সময় রেখো, সেটাই হয়তো ভালো লাগবে আর কি। শুনবো আরেকটা গান শুনবো, তাই তো? এবারে হয়তো একটু বসন্তে চলে যায়, কি বলো? অনেকটা সময় বসন্ত নিয়ে কথা হচ্ছিল, আর বসন্তের সময় একটা বসন্তের গান না হলে তো একদম অপূর্ণ থেকে যাচ্ছে বসন্ত। একদম যতক্ষণ এটা না করছি মনে হচ্ছে নিজেকে ঠিক ফুলফিল লাগছে একদম। একটা সুমন কল্যাণপুরের গাওয়া একটা খুব বহুশ্রুত এবং খুব জনপ্রিয়, সবার শোনা একখানি গান, সেটাই গাইছি। মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি
যে অপলকে ভাবছো ভালো কে বেসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যা চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই যেন মনে লাগে দোলাকি দোলা লাগে বিনা কারণে শুধু মনে করো আমি নেই যেন মনে লাগে দোলাকি দোলা লাগে বিনা কারণে শুধু মনে করো আমি নেই যেন মনে লাগে দোলাকি হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকা ডাকি হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকা ডাকি তুমি সে লগনে ভাবো আপন মনে এমন হাসিকে রেখে গেছে কৃষ্ণ চূড়ার বন্যা চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যা চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই। কিভাবে সময় দাও এই যে সংসার সামলে ছেলে মেয়ে মানে আমাদের সন্তান সামলে সবটা দিক একটা মেয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে অনেক বেশি সেই একদমই ক্ষেত্রে তাই। সেটা বলতে গেলে মনিদীপা এই মুহূর্তে মানে এই সময়টা কিন্তু আমি অনেকটা ফ্রি আছি যেহেতু আমার মেয়ে অনেকটাই বড় হয়েছে ও এখন জব করছে আচ্ছা তো অনেকটাই নিশ্চিত কথা তো বলবো না মা হিসাবে ওর জন্য আমার চিরজীবন সেই চিন্তা শেষ হবে না ঠিক না এক একটা সিচুয়েশন এক এক রকম পড়াশোনার সময় কি জানি হয় তারপর জব তারপর আবার নেক্সট স্টেজ যেটা একটা নতুন জীবন সবকিছু মিলিয়ে চিন্তা ভাবনা তো থাকবেই তবে পড়াশোনার প্রেশারটা একটু গোছানো ও যতটুকুই করেছে সেই জায়গাটা হয়তো আমি এখন অনেকটা ফ্রি মেয়ে বাইরে থাকছে আর আমি যেহেতু কোনো মানে জবে ওই যে ভালো লাগার গান বাজনার সাথে টুকটাক জড়ানো এই যে তোমার মতো এরকম কিছু প্রোগ্রাম সবকিছু মিলিয়ে ততটা যে সময়ের অভাব আমার সেটা আমি বলবো না অপুরন্ত সময় বলতে পারো অপুরন্ত সময় আসলে ভালোবাসো বলেই সময়টা আরো বেশি করে সত্য কথা বলতে গেলে অপ্রিয় না ঠিক মানে খুব সত্য কথা যদি আমি বলতে চাই অন স্ক্রিন বলতে হয় যে আমি যতটা সময় পাই হয়তো ততটা এর চেয়ে আরো অনেক ভালো গাওয়া দরকার আরো অনেক ভালো তুমি নিজে হ্যাঁ আমি খুব সত্য কথাটাই বললাম সত্যটা অকপটে স্বীকার করতে কোনো ক্ষতি নেই আরো অনেকটা ভালো করা দরকার হচ্ছে না আর কি জানি না বাবা কি ভালো মানে ভালো তো সত্যি কোনো কিছুরই ভালো শেষ নেই সেই অর্থে তো কোনো দিন কোনো কিছুর একদম কোনটা যে চূড়ান্ত একদম সেটা তো সত্যি আমরা কেউ জানি না মতো করে চেষ্টা করে শেষ তো হবে না হ্যাঁ ওপর একদম একদম সত্যি তো আছে না আমরা তো ওনাদেরকে ফলো করে করি আমাদের এগুলো আমাদের উপরে যারা রয়েছেন সেভাবেই চলতে থাকবে অবশ্যই আচ্ছা কি বলবে যে এখনকার ছেলে মেয়েরা মানে গান বাজনা নিয়ে কি করছে ওরা কি মঞ্চস্থ হওয়ার প্রবণতাই কি বেশি নাকি সঠিকভাবে গান শিখবে গান না গান বলো আবৃত্তি বলো বা নাচ বলো সেই ক্ষেত্রে কি মনে হয় আর কি তোমার দেখো পুরোটাই মানে মিডলে রয়েছে হ্যাঁ মানে সবাই শুধু মঞ্চ চাইছে তেমনটাও নয় আবার কেউ কেউ যে একদম আমি গোড়া থেকে ভালোভাবে শিখে মঞ্চ করবো না এমন মানসিকতার কেউ নয় সেটাও নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আজকাল গার্জিয়ানরে আমাদের মতো আমরা যখন ছেলে মেয়েদের গান বা নাচ বা শেখাতে যাই তখন মনে হয় যে ইস একটা যদি প্রোগ্রাম করতে পারত তাই না সেটা কিন্তু সেই টেন্ডেন্সিটা কিন্তু অভিভাবকদের মধ্যে রয়েছে এবং বাচ্চাদেরও সেই
প্রাইজ আনা, মঞ্চে উঠবো, সেটা কিন্তু খুব বেশি রয়েছে। তবে বলতে হয় যে আমি এই জায়গায় বসে এত বড় কথা বলছি, আমার সত্যিই ভালো লাগছে না মনিদীপা, আমিও সেভাবে করতে পারিনি। কিন্তু এখন তো যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেই গোড়া থেকে যদি বেশটা যদি ভালো থাকে তাহলে হয়তো মঞ্চের অভাব হবে না, তাই না? গোড়াটা যদি আমাদের শক্ত থাকে, খুঁজতে হবে না। যেটা মানে যেটা অর্জন করে সেটা কিন্তু মানে কন্টিনিউ চলতেই থাকবে না, হঠাৎ করে পাওয়া জিনিস কিন্তু চলে যায়। আর যেটা আমরা অর্জন করি সেটা আমরা পুরো মানে জীবনটাই হয়তো সেটা আমরা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো আমার মনে হয়। তাই মঞ্চ তো একটা থাকবেই, দর্শকদের মানে যারা রয়েছেন নতুন যারা শিখছেন ওনাদের অভিভাবকদের বা বাচ্চাদের সেটাই বলা, যাতে মানে ঠিকঠাক শিখে যাতে মঞ্চ হয়তো অনেক পেয়ে যাবে, তাই না? এত তাড়াহুড়ো করে প্রথমেই মঞ্চের থেকে শেখাটা জরুরি, একদম ঠিকভাবে শেখাটা খুব বেশি জরুরি। আরেকটা শুনবো, এবারে কি গান করি বলো? আমার তোমার প্রিয় কি গান, মানে তুমি পছন্দ করো কি গান করতে? আমি তো একদমই আধুনিক গানের প্রেমে পড়া একজন মানে শিল্পী বলবো কিনা জানি না, মানে প্রেমে পড়া নন্দিতা আধুনিক গানের। আচ্ছা, বাহ, কি সুন্দর করে বললে। শিল্পী বলতে খুব ভয় হয়, শিল্পী হওয়া তো এতটা সহজ নয়। মানে গান ভালোবাসার একজন মানুষ, আমি একটু গুনগুন করার চেষ্টা করি, সেটাই আমি নন্দিতা। আর আধুনিক গানের মানে সবচেয়ে বেশি প্রিয়, একদম বেশি। আর সেটার জন্য হয়তো হয় না যে আমি যেমন আজকের দিনে আমার মনে হয় হয়তো আমি ছোটবেলাটা আরেকটু ভালো করে শিখতে পারতাম, ক্লাসিক্যালটার প্রতি আরেকটু জোর দিতাম। আসলে তখনকার সময় তো মানে বললাম তো বিশেষ বড় হওয়া, শহরে এসে, শহরে আমাদের বাড়ি আছে বুঝতে পেরেছি, মেলার মাঠেই কিন্তু আমার বাবার বাড়ি। কিন্তু কি হয়েছে, দুটো বাড়ি থাকাতে আমার বাবা সবসময় বিশালগড় বাড়িতে থাকতে পছন্দ করতেন। ওখানে বাবার চাকরি, আর এই বাড়িটা ভাড়া দেওয়া থাকতো। তখনকার সময় যদি ধরো ওখানে চলে আসতাম, তখন হয়তো জায়গা বিশেষ তো না, মানে ছোট জায়গাতে একটা অবশ্যই আমরা চিন্তা ভাবনা মন মানসিকতা কিন্তু ততটা প্রসার থাকে না। এখন যতটা বুঝি মনে হয় ফেলে আসা দিনগুলোতে অনেক শুধু ভুল 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 খুঁজে পাই। সত্যি মনে হয় যে ওই সময়টা যদি এরকম হতো, ওই সময়টা যদি এরকম হতো, তাহলে হয়তো আজকের দিনে আরেকটু ভালো কিছু করতে পারতাম। সেটা আজকে আমি খুব সত্য সত্য কথা বলছি অনস্ক্রিন, কেন জানি আমার মনে হচ্ছে যে আজ নিজের কথাগুলো একটু প্রাণ খুলে বলি। ঠিক, সবসময় তুমি লোকের কথা শোনো তো, স্ক্রিন বলে পর্দার ওপারে অনেকে শুনবে, তাই বলে যে আমি কিছু প্রলেপ দিয়ে আজ আমি বলতে আসিনি। আজ মনিদীপার সাথে মনে হয়েছে যে হয়তো একটা সময়ের পর তো ইচ্ছে হয় নিজের প্রাণের কথাটা একটু বলি কাউকে। সেটা কিন্তু আমার মনে হয় হয়তো ছোটবেলাটা থেকেই, মানে আমি যে সময় থেকে আধুনিক গানের প্রেমে পড়ি, রেডিও শুনে বিকেল 5টায় একটা অনুরোধের আসর বা একটা কিছু রেডিওতে চলতো, সেই রেডিওটা 5টার সময় চালিয়ে সেখান থেকে গান লিখতাম। আবার কত ওয়ার্ড ভুল গেপ যেত, মানে তখন সেভাবে বুঝতাম না। তারপর আর একটু বড় হয়ে টেপ রেকর্ড, অডিও ক্যাসেট চালিয়ে চালিয়ে গান লেখা, সেই যে গানের প্রেমে পড়লাম, তখন কিন্তু আর মাথায় আসেনি যে ক্লাসিক্যালটা করে এটা করতে হবে, আরো অনেক দূর গানটার জন্য, যে মানে গানটাকে পোক্ত করতে হলে আরো অনেক কিছু দরকার। সেটাও হয়নি যে শুধু আধুনিক গান করবো, আধুনিক গান করবো। এই আধুনিক গানের প্রেম 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 করতে করতে এখনো আধুনিক গানের প্রেম রয়েছে। হ্যাঁ, আর এই প্রেম একটাই থাকুক আমার, সেটাই আমি চাইবো আর কি, আধুনিক প্রেমটা নিয়েই চলতে চাই। অন্য গান ভালোবাসি না তেমন নয়, সব গান করি, তার মধ্যে আধুনিক গান আমার। আর তোমার সেই ক্ষেত্রে কি মনে হয় যে তোমার গান শুনে ওপারের মানুষরা, মানে দর্শক বন্ধুরা কি পছন্দ করে, তোমার কোন গান শুনতে বেশি পছন্দ করে তোমার মনে হয়? আমার মনে হয় আমি তো আসলে দেখো আবারও আরেকটা সত্যি কথা, আমি তো তত একটা মানে ব্যস্ততম শিল্পী নই। যে কটা অনুষ্ঠান করি আমি হয়তো মানে ম্যাক্সিমাম আমার কণ্ঠে বিরহের গানই সবাই শোনে। এবং সম্প্রতি এরকম হয়েছে, আমি এরকম শুনছি যে মানে আমার গান শুনে আমাকে মানুষ বিচার করতে শুরু করেছেন যে ওনার জীবনে বোধহয় বিরহ, হ্যাঁ অনেক দুঃখ। মানে এখন তো সোশ্যাল মিডিয়াটা অনেকটা মানে মাধ্যমটার জন্য তো অনেক কিছু নিজেকে চিনতে পারা যায়। তো আমি যখন মানে রিসেন্ট এরকম একটা ঘটনা শুনলাম যে আমার জীবনে অনেক দুঃখ, নন্দিতা সাহা শিল্পী শুধু বিরহের গান করেন, আমি তখন আসলে নিজেকে নিজে প্রশ্ন করলাম, সেটা আসলে সেটার উত্তর আমার কাছে না। আমি তো আপাত দৃষ্টিতে এমন কোনো দুঃখে আছি সেটা মনে হয় না। মানুষের সুখের কিন্তু শেষ নেই, সেটা তো আলাদা কথা। যে জায়গাটায় আছি সেখানে দুঃখ করার মতো কিছু নেই, কারণ আমার চেয়ে দুঃখে আরো পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন, ওদের দেখে কিন্তু আমি ভালো থাকি, তাই না? আমার চেয়ে যারা দুঃখে আছেন ওদের দেখে আমি ভালো থাকার চেষ্টা করি, আর আমার থেকে উপরে যারা রয়েছেন সেই উপরের তো আর শেষ হবে না, তাই না? আমার যতটুকু পাওয়া
এই যে উপরওয়ালার তো একটা মার্জিন থাকে না, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, তো সেই জায়গায় থেকে হয়তো মনে হয় আমি বেশ ভালোই আছি। আর আমার গানের কথা দিয়ে আমার জীবন, সেটা নিয়ে আমি উত্তর দিলে হয়তো অনেকটাই বিতর্কে চলে যাবে। আমি জানি না এখন আদৌ কোনো সুপ্ত কষ্ট আছে কিনা, ওগুলোর বহিঃপ্রকাশ কিনা, সেটা আমি জানি না। সেটা তো নাই। যেমন প্রেমের কবিতা আমাকে খুব টানে, বিরহের কবিতা আমার ভীষণ প্রিয়, আমি পড়লেও বিরহের কবিতাই পড়ি, বা প্রেমের কবিতা, যে প্রেমগুলো হয়নি এমন কবিতা, কিন্তু আমার জীবনে এটা নয়। কাজে জীবনের সঙ্গে সেটা ভালো লাগার কোনো মিল থাকে না। একদম একদম। আর কি হয়, মঞ্চে গেলেও কিন্তু যে কটাই মঞ্চ আমি হয়তো পেয়ে থাকি, আমার মনে হয় আমি ও গানগুলি করি, কিন্তু কি হয় একটা শিল্পীর কিন্তু মানে সেটা দেখা আগে দরকার যে দর্শকরা কি চাইছে, দর্শকদের মন খুশি করা। কিন্তু আমার সিলেকশনে কিন্তু সেই দুঃখের গানই, আমার মনে হয় তোমার গলায় সেই বিরহের গানগুলো বেশি শুনতেও ভালো লাগে, বুঝেছো না? বিরহের গান করতে করতে হয়তো সেট হয়ে গেছে, তাই হয়তো আমার গলায় এখন অন্য কিছু আমিও গাইতে পারবো না, আর আমি দর্শকদেরও সেই রকম মন মাতানো গান দিয়ে খুশি করতে পারবো না, সেই বিরহেই রাখবো আর কি। আচ্ছা, তাহলে বিরহের গান কি শুনবো এখন? হ্যাঁ, বিরহ জড়ানো একটি গান আমার আরেকজন খুব প্রিয় শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, ওনার গান গাইতে আমার ভীষণ ভালো লাগে শুনতে। দেখছি ওটা একটু গাওয়ার চেষ্টা করছি। আমার স্বপন কিনতে পারে এমন আবির আমার জল ছবি রং মেলাবে এমন আবির আমার স্বপন কিনতে পারে এমন আবির আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমি অসীম ধনে ধনে দরিদ্রকে বলে আমার জাগরণে ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমার আমি অসীম ধনে ধনে দরিদ্রকে বলে আমার জাগরণে ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমার আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি,
আমায় ধরে বেঁধে রাখে এমন শিনির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার সকল কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। অসম্ভব সুন্দর গান, আমারও ভীষণ প্রিয়। যেমন কথা তেমন সুর, সুর মানে অপূর্ব, এত ভালো লাগে গানটা আমার। আমি ধরো যে কোনো অনুষ্ঠানে মানে 2-3টে গান গাওয়ার সুযোগ যদি পেয়ে থাকি তাহলে এই গানটা, হ্যাঁ এটা আমার থাকে, আমার ভীষণ ভালো লাগে। গাইলেও ভীষণ সুন্দর করে, সত্যি ভীষণ প্রিয়। বললাম তো যে গলাটা একদমই সাপোর্ট করছে না, একটা অ্যালার্জি থেকে সবসময় একটা মনে হয় একটা কি হচ্ছে ভেতরে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো, আমি কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, কষ্ট হচ্ছে হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় খুব কম, তো আরেকটা গান তো শুনবোই। হ্যাঁ, আরেকটা গান শুনবো শেষে। তার আগে জানতে চাইবো যে এখনকার প্রজন্মকে তুমি কি বার্তা দেবে, কি বলবে গান নিয়ে কিভাবে এগিয়ে যাবে, বা সত্যি কি গানের কোনো গান নিয়ে, গান নাচ এসব নিয়ে থাকলে কি ভবিষ্যতে পেশাগত দিক থেকে যদি বেছে নেয় এটা কি উচিত? বা একদম একদম উচিত নয়, সেটা তো কোনো রকমই মানে কোনোভাবেই বলা যায় না। যারা এমন তো এখন তো মিউজিক একটা সাবজেক্ট আছে স্কুলে, তাই না? আমাদের সময় হয়তো সেই সুযোগটুকু ছিল না। তো মিউজিক মানে মিউজিককে নিয়ে যারা সামনে এগিয়ে যেতে চাইছে সেটা তো চলতে পারে। আর আজকালকার দিনে কি হয় দেখো মনিদীপা, তুমি একজন মা, তোমার সামনে ছেলের বোর্ড এক্সাম রয়েছে, তুমি হয়তো বা আমার মনে হয় যেমন আমি আমার মেয়েকে বলেছিলাম তুমি যেটা নিয়ে চাও সেটা নিয়ে পড়তে পারো, চাইতে পারো। হ্যাঁ, তবে একটা কথা ঠিক মা হিসাবে আরেকটা সত্য কথা, সব সত্যের প্রকাশ হচ্ছে আজ। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে আমার মেয়েটা মানে গান নিয়েই পড়াশোনা করুক, ঠিক আছে? ওকে নিয়ে আমি অনেক চেষ্টা করেছি। ও ভালো গাইতো, খুব ভালো গাইতে পারতো, তবে ওর রেওয়াজ করা, ভোরবেলা উঠে রেওয়াজ করতে হবে, ওটা ও মানে খুব কঠিন লাগতো ওর কাছে। ভালো গাইতে পারতো, সেন্স ভালো ছিল, কিন্তু একটা সময়ের পর দেখলাম যে না, ওটা নিয়ে ও এগোতে পারবে না। হ্যাঁ, হয়তো ভালো লাগার জন্য আমি যেমন করি, হয়তো মার মতোই মেয়ে হবে, যে আমি যেমন করি গুনগুন করি একটু গান গাওয়ার চেষ্টা করে থাকি, ও হয়তো ঠিক মার পথই ধারণ করবে। যাই হোক, ও ওর মতো করে ওর নিজের জায়গা চুজ করে নিয়েছে। তো বর্তমান সময় যদি এরকম কেউ চায় যে গান নাচ, অবশ্যই, কারণ এখনকার বর্তমান যুগে মানে অনেক অনেক সুযোগ রয়েছে। সুতরাং বাচ্চাদের যেভাবে চায়, হ্যাঁ, ওরা যেভাবে চায় পড়াশোনা হোক, গান বাজনা হোক, ওরা নিজের জায়গাটা নিজে চুজ করাই ভালো। আর সেই স্বাধীনতাটুকু কিন্তু আমরা এখন গার্জিয়ানরা দিয়ে থাকি। একদম, এখন আর বলতে হয় না, সেটা ঠিক, বলতে হয় না। ওরা ওদের নিজের জায়গাটা খুব ভালো বোঝে এবং আমাদের থেকে অনেক বেশি সেন্স ওদের বেশি, সেটাই ঠিক। তো তবে একটা কথা কি, এখন আমার মনে হয় সোশ্যাল মিডিয়া একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এটাই একটুখানি, যদি আমার তো এখনো মনে হয় ছেলের ক্ষেত্রে যদি মোবাইলটা না থাকতো হয়তো বা ও আরো গান করতো বেশি, বই পড়তো, পড়াশোনা বেশি করতো। আসলে আমাদের মা হিসাবে একটা অবুঝ মনের আসতে পারে, কিন্তু মনিদীপা দেখো সেটা থেকে আজকাল প্রত্যেকটা মা বাবার সেটাই কমপ্লেন, হ্যাঁ, মোবাইল নিয়ে সারাক্ষণ। একদম, ধরো জব করছে, যখন বাড়িতে আসে 10 দিনের জন্য সেই ঘুম থেকে উঠে এই যে খেতে আয়, হুম হুম হুম, এই কিন্তু চলছে, ওটার মধ্যেই মগ্ন থাকছে। তবে ওদেরকে যে আমরা বলছি, আমরাও কি সেটা থেকে বিরত? বলো, এখন কিন্তু সবাই সেই মোবাইল, কিছু করার নেই। তবে পড়াশোনার সময়টা তো একটু দূরে থাকা উচিত, কিন্তু সেটা তো হয়ে উঠছে না। হ্যাঁ, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমাদের পুরোটাই খারাপ হচ্ছে সেরকম নয়, অনেক কিছু ভালো শেখারও রয়েছে। তবে মা বাবা হিসাবে সেটা কেয়ার নিতেই হবে, মানে মোবাইল রাখ, সেটা আমাদের চলবে, এটা আজীবন হয়তো চলতেই থাকবে, আর মা বাবা শত্রুই হতে থাকবে। হ্যাঁ, শত্রুই হতে থাকবে। একটা পিরিয়ডে বোধহয় এরকম হয় না? একদম, সেটা নিয়ে আবার একটু কথা বলছি। আমার মেয়ে আমাকে সবসময় বলতো তোমার মতো খারাপ মা এই পৃথিবীতে কেউ নেই। সবার একই অবস্থা বলতো আমাকে যে তোমার মতো খারাপ মা এই পৃথিবীতে কেউ নেই, আমার বান্ধবীর মারা এত খারাপ না। আমি সত্যি একটা সময় খুব বাজে মা ছিলাম, কিন্তু আর আজকে আমার খুব ভালো লাগছে। হয়তো আমার একটা জায়গায় অনুষ্ঠান দেখবে না, আমার শাশুড়িও তেমন কিছু হয়েছে সেটাও না, তারপরেও তো ও খুব মুডি, আমার মেয়ে
খুব মুডি, তবে ও কিন্তু ওর মতো করেই চলেছে। ওকে আমি খুব মানে কি বলবো, মানে খুব বাজে মা হয়েও কিন্তু আমি আমার মতো করে ওকে পারিনি। ও ঠিক ওর মতো করে, হ্যাঁ ও কিছু খারাপ করেছে, মানে ও ওর জায়গা ও মাস কমিউনিকেশন নিয়ে পড়বে যেটা ভেবেছে, কারণ যেখানে খুব কম পড়াশোনা সেটাই পড়বে। আমি এত পড়ুয়া মেয়ে না, আমাকে অন্যদের মতো ভাববে না। ও কিন্তু ডিরেক্ট বলে যে আমি সারাদিন বই খাতা নিয়ে বসে থাকতে পারবো না, যেটাতে কম পড়াশোনা সেটাই আমি পড়বো। এবার যদি আমাকে ফাঁকিবাজ বলো তো বলবে না, ওইটা একটা ভালো দিক। হ্যাঁ, ওটা যেটা বলেছে সেটা কিন্তু ও করেছে, ওটা নিয়ে ও পড়বে এবং পড়ার সাথে সাথে ও জব পেয়ে গেছে। তো এখনকার সময়ে এসে মানে বর্তমান সময়ে ও বলতে পারো আমার খুব প্রিয় বান্ধবী। সত্যি মানে আমার খুব ভালো লাগে। আমি কাল ওর সাথে প্রায় 1-1.5 ঘন্টা আমি আমার নিজেকে নিয়ে এতটা গল্প করেছি। ফোনটা রেখে আমি ভাবলাম ও আমাকে এক সময় বলতো যে তুমি এত বাজে, তুমি এত বাজে। আমি খুব মানে আমি বুঝতে পারছি, আমার চোখে ও খুব মানে ঠোঁটস্থ থাকতো যে মা আসছে, মানে একটা ভয়ানক মা ছিলাম। আর এখন হয়তো ওর জন্য আমি অনেকটাই আমার প্রিয় বন্ধু বলে যে মা তুমি এত ভালো কি করে হয়ে গেলে হঠাৎ করে। ও আমাকে প্রশ্ন করে কি করে এত ভালো। আমি বললাম যে না, আগে তো তোমাকে অনেক মানে আমার কাছে করতেই লাগতো, না করলেও হতো, কারণ ও তো ঠিক ওর মতো করে চললো। তারপরে হয়তো বা তুমি অতটা করেছো বলে ও অতটুকু করেছে হয়তো বা। কখনো কখনো তো মনে হয়, মানে আমাকে দিয়ে আমি এটাই বিচার করি আর কি, যতই শত্রু ভাবুক না কেন তারপরে তো করতে হবে, জায়গাটাতে আমাদের অটুট থাকতে হবে। একটা সময় সেই শত্রু কিন্তু মিত্র হয়, আমি আজকের দিনে জ্বলন্ত প্রমাণ, সেটা সত্যি। আমরা আমরা অনুষ্ঠান শেষ করব, তবে একটা গান শুনে, একটা গান দিয়ে। আজকের গানটা মানে আরেকজন আমার প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লাজি, যার গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। কার না প্রিয়? হ্যাঁ, ওনার গান আমার মানে আমার গলায় কতটা যায় আমি জানি না, তবে হৈমন্তী শুক্লার গান আমার ভীষণ ভালো লাগার। আজকে ওনার গান দিয়ে আমি আজকের এই আলাপন অনুষ্ঠান শেষ করব। আর শেষ করার আগে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সেন্দন টিভিকে, সাথে মনিদিবাকে। এত বৃষ্টি করে 1 ঘন্টা প্রায় হয়ে আসছে। আমার আজকে যতটুকু মনে হচ্ছে আজকের এই আড্ডা হয়তো এই অনুষ্ঠানের সময় নিয়েছি আমি। তুমি নাওনি তো, তোমাকে তো ছাড়ছি না। ঠিক আছে, ভালো থেকো মনিদীপা। হ্যাঁ, যদি সুরের দোলাতে আমি তোমার বেদনা ভুলাতে পারি, যদি সুরের দোলাতে আমি তোমার বেদনা ভুলাতে পারি, এই কামনা, এই বাসনা, এই ভাবনা আমার ভারী, যদি সুরের দোলাতে আমি তোমার বেদনা ভুলাতে পারি, তোমার এ শোভাতে গান গেয়ে আমি ধন্য বেঁচে আছি, আমি আজ তোমাদেরই জন্য। তোমার কথা শুনে কিছু আমার কথা বলে, শেষ গানের রেশ রেখে যে যাব এবার চলে, মনে রাখো আবার ডাকো, আমি শিল্পী যে তোমারই, যদি সুরের দোলাতে আমি তোমার বেদনা ভুলাতে পারি, এই কামনা, এই বাসনা, এই ভাবনা আমার ভারী, যদি সুরের দোলাতে আমি তোমার বেদনা ভুলাতে পারি। এই মুহূর্তে এই গানটা সত্যি মন ছুঁয়ে গেল, সত্যি বলছি, একদম সত্যি। তোমার কথা শুনে আমার কিছু কথা বলে এবার আমি চলে যাব। হ্যাঁ, তবে চলে যাচ্ছ ঠিকই, থাকি না থাকি আমরা সবাই চলে যাব, আছি, আসবো হয়তো, কিন্তু
স্যান্দনে আলাপনে তোমাকে কিন্তু অবশ্যই আমরা আবার চাইবো, স্যান্দন চাইবে। ভালো থাকবে তুমি, সুস্থ থাকবে তুমি। তুমিও খুব ভালো থেকো, খুব ভালো কাটালাম সময়টা। একদম সত্যি, আবারও কোনোদিন কোথাও দেখা হয়ে যাবে সেই মিষ্টি বনিদীপার সত্যি সাথে। কি বলবো, শেষে একটা কথাই বলছি, মিলনের অন্তে বিচ্ছেদ, জীবনের অন্তে মৃত্যু, আর প্রত্যেকটা আরম্ভের অন্তে শেষ। আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।